একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাহিত্যপাঠ বইয়ের নতুন একটি গদ্যে এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কপিল দাস মুর্মুরের শেষ শেষ কাজ, যেটা লিখেছেন শওকত আলী, এই গল্পটির মূল ভাব এবং খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বছরে আসা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ জেনে নিব আজকের এই ক্লাসটিতে। আমরা শুরুতেই কপিল দাস মুর্মুরের শেষ কাজ এই গল্পটির মূল ভাবটি জেনে নিই। গল্পটি শুরু হয় শীতের এক শান্ত টাউন নদীর দৃশ্য নিয়ে। নদীর জল এতই কমে গেছে যে স্রোতে কখনো কাফন নেই। এমনকি চিনেকলের ভারী ট্রাক সাঁকো দিয়ে গেলে নদীর জলও নড়ে না। এই শান্ত নদীর ধারে বসে আছে কপিল দাস মুর্মু, একজন বৃদ্ধ সাঁওতাল আদিবাসী। তার চারপাশে আধুনিক জীবনের শব্দ, ট্রাক্টরের ধকধক আওয়াজ, ট্রাকের চিৎকার, দূরে রাখালের বাঁশি। কিন্তু কপিল দাস এই সবের দিকে কাহানি দেন না। তিনি বসে বসে ঝিমোতে থাকেন, আর তার মনে পড়ে যায় অতীতের দিনগুলো। তার মনে পড়ে যৌবনের দিনগুলো, যখন তিনি শিকারে পারদর্শী ছিলেন। তিনি তীর চালাতেন, বাঘ শিকার করতেন। মনে পড়ে সাঁওতাল নাচ গানের উৎসবের দিনগুলো, যখন তিনি মাদলে বাজাতেন আর সবাই মিলে নেচে গিয়ে উৎসব করতেন। মনে পড়ে তার বিশ্বস্ত কালো শিকারি কুকুরটির কথা, যেটাকে বাঘে খেয়ে ফেলেছিল। মনে পড়ে একবার মহাজনের গোলা থেকে ধান কিষাণদের মধ্যে বিলিয়ে দেওয়ার ঘটনা, কিংবা ম্যানুয়াল পাদ্রিকে নদীতে ধাক্কা দেওয়ার সাহসী কাজের মতো। কিন্তু এইসব স্মৃতি ভেসে আসার মধ্য দিয়েও কপিল দাস বুঝতে পারেন যে তার চারপাশের দুনিয়া পাল্টে গেছে। এখন তার বয়স হয়েছে, তিনি শারীরিকভাবে দুর্বল, এবং সবচেয়ে বড় কথা, তার সম্প্রদায় একটি বড় সংকটের মুখে। একদিন কপিল দাস নদীর পাড়ে বসে থাকতে থাকতে দেখেন কয়েকজন ভদ্রলোক পরিষ্কার জামাকাপড় পরে দূর থেকে তাদের বস্তির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কথা বলছেন। পরে তার নাতি সলিম উদ্দিন এসে তাকে জানায়, তোমার বসতভিটাটা এবার উঠিয়ে দেবে। এখানে এবছর ট্রাক্টর চলবে। এই খবর শুনে কপিল দাসের মনে পড়ে যায় কিছুদিন আগে একটি সভার কথা, যখন ফার্মের ম্যানেজার ও জমিদার পক্ষ তাদের ভিটেমাটি উচ্ছেদের পরিকল্পনা করেছিল। তখন কপিল দাস কিছু বলতে চাইলে তার নিজের ছেলের মহিন্দর তাকে বাধা দিয়েছিল। তুই বুড়ো মানুষ, তুই এসবের কি বুঝবি? এই কথাটা কপিল দাসকে গভীরভাবে আঘাত করেছিল। সন্ধ্যায় কপিল দাসের উঠোনে পুরো সাঁওতাল পাড়ার একজন মানুষজন জড়ো হয়। মহিন্দর, দীনদাস, ভায়া মাঝি সবাই মিলে আলোচনা করে কিভাবে তাদের ভিটেমাটি রক্ষা করা যায়। কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনায় কপিল দাসকে অংশ নিতে দেওয়া হয় না। বারবার তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তিনি বৃদ্ধ, অক্ষম এবং তার কিছুই করার নেই। এই অপমান ও নিষ্ক্রিয়তা কপিল দাসকে ভীষণভাবে পীড়া দেয়। তিনি মনে মনে ভাবতে থাকেন, এত বছর আগে তার দাদা প্রতিমরা এই জমিতে বসতি স্থাপন করেছিলেন। শিবনাথ মোড়ল তাদের নেতৃত্ব দিয়েছিলেন, আর আজ সেই ঐতিহ্যবাহী বসতভিটা উচ্ছেদ হতে চলেছে। গভীর রাত যখন সবাই আলোচনা করছে, কপিল দাস হঠাৎ এক কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি উঠে যান তার পুরনো ধনুক তীরের কাছে। সেগুলো নিয়ে তিনি বাচ্চাদের কাছে বসে যান এবং তাদের শিকারের গল্প বলতে শুরু করেন। তিনি বলতে থাকেন তিনি কিভাবে একবার বাঘ শিকার করেছিলেন, কিভাবে তার কুকুরটি তাকে সাহায্য করত। গল্প বলতে বলতে কপিল দাসের মধ্যে যেন পুরনো যৌবন ফিরে আসে। তিনি হাতে ধনুক তীর নিয়ে দেখান কিভাবে শিলা পড়াতে হয়, কিভাবে নিশানা ভেদ করতে হয়। বাচ্চারা উত্তেজিত হয়ে ওঠে। একসময় কপিল দাস প্রথম তীরটি ছোড়েন, তা উড়ে যায় অন্ধকারের দিকে। সবাই চিৎকার করতে থাকে। মহিন্দর ও অন্যরা বাধা দিতে চায়, কিন্তু কপিল দাস থামেন না। তিনি দ্বিতীয় তীরটি ছোড়েন। তারপর তিনি তৃতীয় তীরটি হাতে নেন। এবার তিনি শুধু ছোড়ার জন্য নয়, সঠিক নিশানায় ছোড়ার জন্যই প্রস্তুত হন। এই তীর ছোড়া কোনো শিকার নয়, এটি শেষ প্রতিবাদ। এই কাজের মাধ্যমে কপিল দাস যেন বলতে চান, আমি বৃদ্ধ হলেও আমি মরিনি। তোমরা আমার জমি কেড়ে নিতে পারো, কিন্তু আমার সাহস, আমার পরিচয়, আমার সংস্কৃতি কেড়ে নিতে পারবে না। এই তীর ছোড়া আমার শেষ কাজ, যা দিয়ে আমি প্রমাণ করেছি আমি আজও লড়াই করতে পারি। গল্পটি শেষ হয় যখন কপিল দাস তার তৃতীয় তীরটি ছুঁড়ে জন্য প্রস্তুত হচ্ছেন।
এটি তার জীবনের শেষ কাজ, যা দিয়ে তিনি তার সম্মান, তার অস্তিত্ব এবং তার সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, কপিল দাস মুর্মুরের শেষ কাজ, এই যে গল্পটি রয়েছে, এটা মূলত একজন সাঁওতাল বৃদ্ধ তার যে ভিটামাটি বা তার যে জমি রক্ষা করার জন্য যে একটি সংগ্রাম ছিল, সেটি মূলত এই কপিল দাস মুর্মুরের শেষ কাজ গল্পে বোঝানো হয়েছে। এটা লিখেছেন শওকত আলী। তিনি এই কথাসাহিত্যিক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? তিনি জন্মগ্রহণ করেছিল নম্বরটি 1936 সালে। শওকত আলী কত তারিখে জন্মগ্রহণ করেন? অ্যান্সারটি হচ্ছে নম্বর 12ই ফেব্রুয়ারি। শওকত আলী কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গের রায়েরগঞ্জে। শওকত আলীর পিতার নাম কি? তার পিতার নাম খোরশেদ আলী সর্দার। শওকত আলীর মাতার নাম কি ছিল? মুসাম্মদ সালমা খাতুন, অর্থাৎ নম্বরটি এর সঠিক অ্যান্সার। শওকত আলী কত সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে চলে আসেন? 1952 সালে। শওকত আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। আচ্ছা, আমাদের এইচএসসি 26 নাকি 27 তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটি? একটু কমেন্টে জানাও তো। শওকত আলী এমএ পাশ করেন কত সালে? তিনি 1958 সালে এমএ পাশ করেছিলেন। শওকত আলী ছাত্র জীবনে কিসে যুক্ত হয়ে পড়েন? তিনি রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। এখানে আমাদের কার কি স্বপ্ন আছে দেখি, এর সাথে মিলে কিনা। কারো সাহিত্যিক হওয়ার ইচ্ছা আছে, রাজনীতিবিদ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী? একটু কমেন্টে জানাও দেখি কার কি ইচ্ছে। শওকত আলী কাদের মধ্যে দীর্ঘকাল শিক্ষকতা করেন? তিনি তৎকালীন জগন্নাথ কলেজে, বর্তমান যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি শিক্ষকতা করেছিলেন। শওকত আলী সর্বশেষ কোন প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন? সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। আচ্ছা, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের যদি কেউ ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই একটি কমেন্ট করো। শওকত আলী কোন বিষয়ে বিশেষ আগ্রহী ছিলেন? তিনি নৃতত্ত্ব, ইতিহাস ও সমাজবিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। শিক্ষার্থীরা, আমাদের অনেকগুলা প্রশ্ন এর মধ্যে রয়েছে। এখন তোমরা যদি চাও তাহলে আমরা এই প্রশ্নগুলোর সলভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব, নিয়মিত আপলোড দিব। আর তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলে ঢুকে কোর্স অথবা প্লে লিস্টে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো আছে সেটা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমাদের 31 নম্বর একটি প্রশ্ন দিচ্ছে যে শীতকালে টাঙ্গন নদীর পানি কিরূপ থাকে? এটার অ্যান্সারটি হবে খ নম্বর, অনেক নিচে থাকে। সাঁকুর উপর দিয়ে ট্রাক যাওয়ার সময় পানির স্রোত কি হয়? শান্ত থাকে। কপিল দাস কোথায় বসে ঝিমোতে পারেন? টাউনের ধারে। ফার্মের ভেতরে কে ট্রাক্টর ট্রাল করেছিল? বিনোদ মিস্ত্রি। কপিল দাস বুড়োর মতে দুনিয়ার সব কিছু কীভাবে মিলে যায়? একটার সঙ্গে আরেকটা মিলে। কপিল দাসের মতে সংসারের ভেতরে কী ধরনের স্রোত আছে? শান্ত, ধীর ও নিরবিচ্ছিন্ন। খ নম্বরটি। বয়স বাড়লে মানুষ কী ধরনের অবস্থায় আসে বলে কপিল দাস মনে করেন? গা ছাড়া পরিতৃপ্তি ভাব আসে, অর্থাৎ খ নম্বরটি এর সঠিক অ্যান্সার। কপিল দাসের গলায় কি বাধা থাকতো? মান্দুল, অর্থাৎ মাদুলি যেটাকে আমরা বলি। মানুয়াল পাদ্রিকে কে টাঙানোর পানিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল? এই কপিল দাস। কপিল দাস কিশোরকালের সঙ্গী কালো কুকুরটির কি হয়েছিল? তাকে বাঘে খেয়ে ফেলেছিল। কপিল দাস কোন গল্পটি শুরু করলেই মেলার ঘটনায় চলে আসেন? মেলার গল্প। শিক্ষার্থীরা, তোমাদের অনেকগুলো এমসিকিউ এখানে আছে। তোমরা যদি তোমাদের এমসিকিউ এর প্রয়োজন মনে করো তাহলে আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদের প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ এর উপরে এবং সৃজনশীল প্রশ্নের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত না করে আজকের ক্লাসটি এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।